আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। আপনাদের সাথে এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি সংযুক্ত হয়েছে আমি হাসান শামীম। জানিয়ে দেওয়ার চেষ্টা করব বরাবরের মতো আজকের দিনে ঘটে যাওয়া দেশের, সিলেটের এবং দেশের বাইরের যত উল্লেখযোগ্য ঘটনাবলী আছে সবগুলোর সংক্ষিপ্ত রূপ। ইতিমধ্যে আজকে যে মামলাটির রায় হয়েছে 2019 সালের 6 অক্টোবর, বুয়েটের একটি আবাসিক হল যেটি শের বাংলা হল নামে পরিচিত, এবং সেই শের বাংলা হলে 2019 সালের 6 অক্টোবর ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছিল আবরার ফাহাদ নামের এক শিক্ষার্থীকে। এবং তখনকার সময় বিষয়টি বেশ আলোচিত একটা হত্যাকাণ্ড ছিল, এবং এই ঘটনার বিরুদ্ধে পুরো দেশের মানুষই কিন্তু ফুঁসে উঠেছিলেন। এবং এ ধরনের নির্মম নির্যাতনে একজন মেধাবী ছাত্রের, যিনি বুয়েটে পড়াশোনা করছিলেন, তার এমন করুণ মৃত্যুতে আসলে দেশবাসী সেটা কোনোভাবেই মেনে নিতে পারেনি। এবং 2 বছর পর আজকে কিন্তু এই হত্যা মামলার রায় দেওয়া হয়েছে, এবং এই রায়ে যে 25 জন অভিযুক্ত ছিলেন, 25 জনের 25 জনকেই দোষী সাব্যস্ত করা হয়েছে। এবং মাননীয় আদালত এদের মধ্যে 20 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন, এবং 5 জনকে কারাগারে যাবজ্জীবন কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন, এবং যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে। এবং এই মামলার 22 জন আসামি কিন্তু পুলিশের হেফাজতে আছেন। 3 জন মামলার শুরু থেকেই পলাতক ছিলেন। আমি একটু এই ব্যাপারে একটু পড়ে শোনাতে চেষ্টা করছি। 2 বছর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় 20 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 5 জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। এই মামলায় অভিযুক্ত 25 আসামি সবাইকে দোষী সাব্যস্ত করে ঢাকার 1 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর কামরুজ্জামান বুধবার এই রায় ঘোষণা করেন। আসামিদের সবাই বুয়েটের ছাত্র এবং ছাত্রলীগের কর্মী। তাদের মধ্যে 22 জন আদালতে উপস্থিতিতে, মানে 22 জনের উপস্থিতিতে আদালতে এই রায় ঘোষণা করা হয়। বাকি 3 জন মামলার শুরু থেকেই পলাতক। আবরারের বাবা এই মামলার বাদী বরকতুল্লাহ তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলেছেন এই রায়ে তিনি সন্তুষ্ট। এখন দ্রুত এই রায় কার্যকর হবে, এটাই তার প্রত্যাশা। অপরদিকে আসামি পক্ষের অন্যতম আইনজীবী ফারুক আহমেদ বলেছেন এই রায়ে তারা সন্তুষ্ট নন। তারা উচ্চ আদালতে যাবেন। মাস্টার মাইন্ড বা বড় ভাইদের নাম জাজমেন্টে আসা উচিত ছিল। বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র আবরারকে 2019 সালের 6 অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। সেই ঘটনায় ক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল বুয়েট, এবং ওই শিক্ষায়তনে এরপরেই নিষিদ্ধ হয়েছিল ছাত্র রাজনীতি। 2020 সালের 15 সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলা বিচারে এসেছিল। দুই পক্ষে যুক্তিতর্ক শুনানি শেষে গত 14 নভেম্বর বিচারক এই মামলার রায়ের জন্য 28 নভেম্বর তারিখ নির্ধারণ করেছিলেন, কিন্তু আরো কিছু সময় দরকার জানিয়ে সেদিনের রায় পিছিয়ে আজকে 8 ডিসেম্বর নতুন তারিখ রাখেন বিচারক। সেই অনুযায়ী বুধবার সকালে কারাগারে থাকা 22 আসামিকে আদালতে নিয়ে আসা হয়। তাদের পরিবারের সদস্যদের অনেকেই এজলাসে তখন উপস্থিত থাকতে দেখা যায়। আবরারের বাবা বরকতুল্লাহ উপস্থিত ছিলেন এজলাস কক্ষে। জনাকীর্ণ আদালতে 20 আসামির সর্বোচ্চ সাজার রায় ঘোষণা করে বিচারক বলেন, মৃত্যু না হওয়া পর্যন্ত তাদের গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখার নির্দেশ প্রদান করা হলো। বাকি 5 আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি 50,000 টাকা করে অর্থদণ্ড দিয়েছেন বিচারক। ওই অর্থ দিতে না পারলে তাদেরকে আরো 1 বছর সাজা ভোগ করতে হবে। রায় আদালত যেটা বলেছেন, হত্যাকাণ্ডের সঙ্গে আসামিদের সবার সংশ্লিষ্টতা মামলার সাক্ষ্য প্রমাণে সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে। আসামিরা পরস্পর যোগসাযোগে একে অপরের সহযোগিতায় শিবির সন্দেহে আবরার ফাহাদ রাব্বির বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন অভিযোগ এনে নির্মম এবং নিষ্ঠুর ভাবে পিটিয়ে তাকে হত্যা করেছে, যা বাংলাদেশের সকল মানুষকে ব্যথিত করেছে। বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ রাব্বির নৃশংস হত্যাকাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি যাতে আর কখনো না ঘটে তা রোধ করবে এই ট্রাইব্যুনালে সকল আসামিকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। দর্শক, আসলে বুয়েটের ছাত্র যারা আছেন তারা এই দেশেরই সম্পদ। অনেক চড়াই উতরে পার হয়ে কিন্তু বুয়েটের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করার সুযোগ পাওয়া যায়। এবং যখন আজকে শুধু যে আবরার ফাহাদ যে মারা গেছেন বা তাকে আমরা হারিয়েছি সেটাও না, কিন্তু এই সাথে কিন্তু 25 জন বুয়েটের মেধাবী ছাত্র যারা ক্ষণিকের ভুলে তারা তাদের জীবনটাকে একদমই হেলায় চূর্ণ করে দিলেন, এবং সেই সাথে কিন্তু বাংলাদেশের একটু পিছিয়ে যাওয়া হলো। কারণ তারা যদি সঠিক কক্ষপথে থাকতেন তাহলে কিন্তু তারা একটা সময় তারা বাংলাদেশের জন্য সম্পদ হতে পারতেন। তবে সেই ব্যাপারগুলো আর হয়নি। আবুল হায়াত, বিখ্যাত অভিনেতা যিনি বুয়েটের সাবেক ছাত্র, তিনি বলেছেন যে আবরার হত্যাকারীদের যারা ক্রিমিনাল বানালো তাদের তো কোনো বিচার হলো না।
বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সোচ্চার ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক এই ছাত্র, অভিনেতা, নাট্যকার, লেখক আবুল হায়াত। ২ বছর পর যখন আবরার হত্যার বিচারের রায় হয়, তখন তিনি ছিলেন একটা নাটকের শুটিং এ। দুপুরে প্রথম আলোর পক্ষ থেকে, এই নিউজটি প্রথম আলো করেছে, প্রথম আলোর পক্ষ থেকে ফোন করা হলে জানানো হয় আদালতের রায় তিনি জানতে পারেন, এবং তিনি তখন সেটা ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখেছেন এবং তখন বলেছেন অপরাধীর শাস্তি হলে অন্য অপরাধীরা সাবধান হবে। এরপর কোনো অপরাধ করার আগে ১০ বার চিন্তা করবে। যখন দেখে যে বিচার হয় না, তখন অপরাধীদের সাহস বেড়ে যায়। তবে সেই সাথে আবুল হায়াত আরেকটি কথা বলেছেন, অন্যায়ের বিচার তো করতেই হবে, এটা অবধারিত। অন্যায়ের বিচার না করলে অন্যায় বেড়ে যায়, এটা আমরা সবাই জানি। যে হিসেবে বলবো দ্রুততার সঙ্গে রায় হয়েছে। তবে তিনি এটাও বলেছেন খারাপ লাগছে এই ভেবে যে আবরার হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে একটা পরিবারের আশা, ভরসা, স্বপ্ন সব ধুয়ে মুছে চলে গেছে। সেই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত আরো ২৫ জনের যে জীবন আছে, তাদের পরিবারের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে গেল। এটা সবচেয়ে কষ্টের ব্যাপার। কিন্তু জানতে চাই এর জন্য দায়ী কারা? তাদের তো কোনো বিচার হলো না। কারা তাদের উদ্বুদ্ধ করেছে এ ধরনের অপকর্ম করতে, অপরাধ করতে, সেটার তো কোনো ইনভেস্টিগেশন হলো না। এই ছেলেগুলো যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিল, বাবা মায়ের স্বপ্ন নিয়েই কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। বাবা মায়ের দুঃখ কষ্ট যদি থেকেও থাকে, তারা সেখান থেকে তাদের আলো দেখাবে এই স্বপ্ন নিয়েই এসেছিল। তারা তো ক্রিমিনাল হিসেবে কেউ আসেনি বিশ্ববিদ্যালয়ে। তাদের তাহলে তাহলে তাদের ক্রিমিনাল বানালো কে? তাদের উদ্বুদ্ধ উদ্বুদ্ধ করলো কে বা কারা এই ধরনের একটি নিকৃষ্টতম কাজ করতে, বীভৎসতম কাজ করতে? এই প্রশ্নগুলো থেকে যাচ্ছে। আবুল হায়াতের মতো আমরাও বলতে চাই আসলে আহ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এরকম আসলে অনভিপ্রেত ঘটনা যেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এবং তারা যে কাজটি করেছে সেটি শিশুসুলভ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছ থেকে সেটা কোনোভাবেই আশা করা যায় না। এবং আজকে সেই যে ঘটনাটি তারা ঘটিয়েছিলেন তার চূড়ান্ত রূপ আজকে তারা দেখিয়েছেন, এবং যেটা আবুল হায়াত বলেছে সেটা আমরাও বলছি, যে একটা পরিবারের আশা ভরসা থাকে যখন পরিবার থেকে একজন সদস্য সে সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করে, তখন তাকে নিয়ে কিন্তু অনেক ধরনের স্বপ্ন দানা বাঁধে যারা করছেন। কিন্তু আজকে সেই অভিভাবকরাও কিন্তু অনেকটাই হতাশ। একজন হত্যাকারীর মা বলেছেন যে আবরারের মাকে ধন্যবাদ দিতে হয় যে তারা আমাদেরকে দোষী করেননি। অর্থাৎ তিনি তার ছেলের উপরে এতটাই বিরক্ত যে তিনি ছেলের ফাঁসির জন্য আসেননি। আহ কষ্ট অবশ্যই হতো, মনে মনে কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু যে নির্মম হত্যাকাণ্ড তারা ঘটিয়েছেন সেটা কিন্তু কোনো বাবা মাই সমর্থন করছেন না। একটু সিলেটের খবরে চোখ বোলাতে চাই। বলছিলাম আবরার ফাহাদের গল্প, যার দীর্ঘ প্রতীক্ষার পর ২ বছর পর আজকে মামলার রায় হয়েছে, এবং এটি নজিরবিহীন। ২৫ জন আসামির মধ্যে ২০ জনেরই মৃত্যুদণ্ড এবং আমৃত্যু ফাঁসিতে ঝুলিয়ে রাখার জন্য নির্দেশনা দিয়েছেন আদালত, এবং বলা হয়েছে এটি একটি কঠোরতম সিদ্ধান্ত এ কারণেই যাতে এই ধরনের কোনো কাজ করতে গিয়ে কেউ যেন এই ধরনের কোনো কাজ না করে, এবং করতে গিয়ে যেন একটু হলেও তাদের বুক কাঁপে। ১ বছর আগে সিলেট নগরীর হকারদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছিল সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের এসএমপি। হকারদের নেওয়া হয় নগর ভবনের পেছনে যে লালদিঘির পার মাঠে, কিন্তু সম্প্রতি এই মাঠ থেকে উঠে এসে আবারও নগরীর রাস্তা এবং ফুটপাত দখল করা শুরু করেছেন হকাররা। বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে ভ্রাম্যমাণ এসব হকার আবার দখল করে নিয়েছেন নগরীর ফুটপাত গুলো। লালদিঘি পার মাঠে পড়ে আছে ভাঙ্গাচোরা কিছু খুপড়ি ঘর, কিন্তু বিষয়টি নিয়ে উদাসীন সিসিক এবং এসএমপি। সিলেট নগরীর বন্দরবাজার জিন্দাবাজার চৌহাট্টা রাস্তাটি সবচেয়ে ব্যস্ততম সড়ক। ২ কিলোমিটার দীর্ঘ এই গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম সড়কে দুপাশেই পুরো ফুটপাত দখল করে গত কয়েকদিন থেকে পণ্যের পসরা সাজিয়ে বসে আছেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। এমনকি সড়কের অর্ধেক পর্যন্ত দখল করে নিয়ে থাকেন হকাররা। ফলে রাত দিন এই সড়কে দেখা যায় দীর্ঘ যানজট, দুর্ভোগ পোহাতে হয় সড়কের যাত্রী এবং পথচারীদের। দুঃখিত। বিভিন্ন সময় অভিযান চালিয়ে সড়ক এবং ফুটপাত দখল মুক্ত করা হলেও তাতে মিলছে না স্থায়ী সমাধান। এছাড়া সড়কটিতে রয়েছে অবৈধ গাড়ি পার্কিং। বারবার অভিযান চালিয়ে ওই রাস্তায় পাশে গাড়ি থামাতে পারছে না সিসি এবং পুলিশ। যে মূল বিষয়টি হচ্ছে জিন্দাবাজার পয়েন্ট থেকে বেশিরভাগ যতগুলো মার্কেট আছে সেসব মার্কেটে কিন্তু নিজস্ব পার্কিং নেই, এবং কিভাবে তারা একটা বড় ৫ তলা ১০ তলা মার্কেট করে ফেলেছেন সেখানে পার্কিং ছাড়াই, এবং পার্কিং না থাকার কারণে ওইসব নির্দিষ্ট মার্কেটে যখন মানুষজন যান নিজেদের বাহন নিয়ে যান, তখন কিন্তু তাদেরকে বাধ্য হয়েই মার্কেটের সামনে গাড়ি রাখতে হয়। এবং চৌহাট্টার দিকে যদি আমরা একটু খেয়াল করি, চৌহাট্টা পয়েন্টের ওই পাশে কিন্তু অনেকগুলো চেম্বার, ডাক্তারদের চেম্বার, এবং সেখানে প্রচুর সংখ্যক রোগীরা প্রাইভেটলি ডাক্তার দেখাতে আসেন, এবং তারা আসলে তাদের যে সাথে যে গাড়িটি নিয়ে আসে সেটা কিন্তু ছেড়ে দেন না, এবং ঘন্টার পর ঘন্টা এই জায়গাগুলোতে সিএনজি অটো রিক্সা থেকে শুরু করে কার, মোটরসাইকেল এগুলা পার্ক করা থাকে, এবং সে কারণে কিন্তু দীর্ঘ যানজটের ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। এ ব্যাপারে পুলিশ জরিমানা করছে, মামলা করছে, মানুষজনকে সচেতন করছে, কিন্তু মূল বিষয়টা কিন্তু সবার মনোযোগ দেওয়া উচিত যে পার্কিং এর জায়গাটা আসলে
ঠিক কোথায় হবে? একজন মানুষ কিন্তু তার ব্যবহৃত যে গাড়ি আছে, যে বাইক আছে, সেটি কিন্তু তার কাছে একটা বড় সম্পদ। তিনি সেটা যেখানে সেখানে ফেলে যেতে পারেন না। আর আমরা বলছিলাম হকারদের কথা। হকারদের কিন্তু পুনর্বাসনের জন্য, স্থায়ী পুনর্বাসনের জন্য লালদিঘির পাড়ের একটা বড় মাঠ বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু হকাররা সেখানে থাকছেন না, এবং এই শীতের সময় তারা যখন কোনো পণ্য বিক্রি করতে পারছে না, তখন তারা কিন্তু সিলেট শহরের ব্যস্ততম যে সড়ক আছে জিন্দাবাজার চৌহাটা, সেখানে চলে এসেছেন, এবং অবধারিত ভাবেই আবারও যানজট এবং ফুটপাতে হাঁটার সমস্যা হচ্ছে। ইদানিংকালে কিন্তু মাঝখানে ডিভাইডার দেওয়া হয়েছে, যে কারণে মানুষজন দুপাশে হাঁটতেই হয়। এসব মিলিয়ে একটা গোঁজামিল তৈরি হয়েছে, এবং হকারদের নাম তালিকাভুক্ত করে বাস টানিয়ে তাদেরকে আলাদাভাবে দেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে হকারদের সাথে কথা বলেছি নিউজের কাজে। তারা যেটা বলেছেন যে ওইখানে কিন্তু মানুষজন যাচ্ছেন না। যদি মানুষ সবাই সেখানে যেতেন তাহলে তারা কিন্তু ওইখানেই থাকতেন, এবং তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন। সেখানে কিন্তু মানুষজন যারা আগে ফুটপাত থেকে কাপড় চোপড় কিনতেন, তারা কিন্তু ওই জায়গাটিতে যাচ্ছে না, যে কারণে তাদেরকে এসব স্থানে আসতে হচ্ছে। তবে আশা করি এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশন সহ যারা আছেন সবাই কিন্তু এই ব্যাপারে সঠিকভাবে মনোযোগ দেবেন। না হলে কিন্তু আসলে একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে মানুষকে যেতে হবে। করোনায় আজকে আরো 6 জনের মৃত্যু হয়েছে। ডিসেম্বরের আজকে 8 তারিখ। আজকে সংক্রমণে গত 24 ঘন্টায় মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত দেশে আরো 6 জনের মৃত্যু হয়েছে, এবং এই সময় নতুন করে 277 জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যু বাড়লেও শনাক্তের সংখ্যা কমেছে। গত 24 ঘন্টায় সারা দেশে 20,000-এর উপরে নমুনা পরীক্ষা করা হয়েছে, এবং পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 1.35। আগের দিন ছিল 1.45, একটু কম। গত 24 ঘন্টাতে যারা মারা গেছেন 6 জন ব্যক্তি, এর মধ্যে 4 জন পুরুষ এবং 2 জন নারী। তাদের মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, এবং চট্টগ্রাম, রাজশাহী এবং আমাদের সিলেট বিভাগে 1 জন করে মারা গেছেন। দর্শক, করোনা নিয়ে আসলে ভয় নয়, যেহেতু করোনা টিকার আওতায় সব ধরনের মানুষই আসছেন আস্তে আস্তে। তাই করোনা নিয়ে ভয় নয়, সচেতনতাই হবে জয়, সেটাই আমরা মনে করি। আমরা আগামীকাল আপনাদের সাথে আবারও সংযুক্ত হবো, এভাবে জানানোর চেষ্টা করবো সিলেট সহ পুরো বাংলাদেশের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ফিরে সাথে থাকুন। খোদা হাফেজ।